ওকে, আপনাদের নিউমেরিক্যাল মেথডের 4th ক্লাসে স্বাগতম। এখানে আমরা মূলত ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিলেটেড একটা অঙ্ক করব। তারপরে হচ্ছে অ্যাডিশন এবং একটা বড় এবং একটা ছোট সংখ্যা যোগ করলে কি সমস্যা হতে পারে সেটা দেখব, স্নোবল এফেক্ট দেখব, এবং তারপরে লার্জ নাম্বার অফ ইন্টারডিপেন্ডেন্ট কম্পিটিশন নামে একটা জিনিস আছে সেটা দেখব। তো প্রথমে আমরা একটা অঙ্ক দেখি যেটা পরীক্ষায় প্রায়ই আসে। A hypothetical floating point number has 15 bits for Mantissa. আমরা একটা 7 বিট হাইপোথেটিক্যাল নাম্বার দেখছিলাম একটু আগে গত ক্লাসে। এখানে আমরা দেখব যে একটা হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বার which has 15 bits for Mantissa, 7 bits for exponent, 1 sign of number bit and 1 sign of exponent bit. তাহলে আপনার টোটাল কতগুলো হচ্ছে দেখেন, 15 এর সাথে 22 আর একে 23 আর একে 24 বিট টোটাল, ঠিক আছে। 15 bits for Mantissa, 7 bits for exponent, 1 sign of number bit and 1 sign of exponent bit, ঠিক আছে। আমাকে কি বের করতে হবে? The maximum possible value, the nearest zero value, minimum possible value of del x. Del x হচ্ছে যে দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালু। একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার সব ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারে না, এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। তো del x হচ্ছে দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে গ্যাপ সেটা। মিনিমাম পসিবল ভ্যালু অফ del x সেটা দেখতে হবে, এবং তারপরে হচ্ছে মেশিন এপসাইলন। তখন প্রথমে আমরা দেখি যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, সবচেয়ে বড় ভ্যালু করতে হলে আমার কি করতে হবে? ম্যান্টিসাটাকেও সবচেয়ে বড়তে নিয়ে যেতে হবে এবং এক্সপোনেন্টটাকেও সবচেয়ে বড়তে নিয়ে যেতে হবে, তাহলে দুইটার গুণফল কি হবে? ম্যাক্সিমাম হবে। তো এখানে দেখেন ম্যান্টিসাতে যেহেতু আমার টোটাল 15 বিট আছে এবং ম্যান্টিসার মান 1 এর চেয়ে ছোট হইতে হবে, তাহলে 15 বিট সবগুলাকে আমি 1 করে দিতে পারি, এর বেশি কিছু আমার করার নাই। এর চেয়ে বড় তো আর হবে না ম্যান্টিসার মান। তাহলে দেখেন 15টা 1, এখানে কোনায় 2 লেখা মানে হচ্ছে এটা হলো বাইনারিতে, ঠিক আছে। দেন এক্সপোনেন্টে কয়টা বিট আছে? 7টা বিট। কাজে এক্সপোনেন্টের ওই 7টা বিট আমি এটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা বিটই 1 হইলো বাইনারিতে। এবং তারপরে কি যে এক্সপোনেন্টের সাইন, এখন এক্সপোনেন্টের সাইনটা ম্যাক্সিমাম হইতে মানে পজিটিভ হইতে হবে, কারণ নেগেটিভ হলে তো এটা জিরোর খুব কাছাকাছি চলে যাবে। কাজে এটার এক্সপোনেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হইতে হবে এবং সাইনটা পজিটিভ হইতে হবে। তাহলে 2 পরে 1 থাকবে 7টা, এবং এক্সপোনেন্টের সাইন হবে হচ্ছে পজিটিভ। তাহলে দেখেন আপনার ম্যান্টিসাটা ম্যাক্সিমাম হলো, এক্সপোনেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম হলো, সাইন পজিটিভ হইলো। তাহলে এই যে ভ্যালুটা পাচ্ছি এটাই হলো এই হাইপোথেটিক্যাল ফ্লোটিং পয়েন্ট নাম্বারটার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। আচ্ছা, এরপরে হচ্ছে নিয়ারেস্ট জিরো ভ্যালু। নিয়ারেস্ট জিরো ভ্যালু হইতে গেলে কি করতে হবে? যে ম্যান্টিসা পার্টটাকে যতটা সম্ভব ছোট করার ছোট করতে হবে, এবং এক্সপোনেন্ট পার্টটাকেও ছোট করতে হবে। এখন সেটা কিভাবে? এখন আমরা জানি যে ম্যান্টিসার মান হাফের চেয়ে ছোট হয় না, কাজে এখানে কি করতে হবে? ম্যান্টিসার মানটা হাফই রাখতে হবে। কাজে এখানে দেখেন 1, তারপরে 14টা শূন্য, এই টোটাল 15 ঘর জুড়ে থাকবে। কাজে ম্যান্টিসার মান হবে হচ্ছে হাফ। এখন এক্সপোনেন্টে দেখেন আপনার 2 টু দি পাওয়ার +3 যদি 0 থেকে দূরে হয়, তাহলে 2 টু দি পাওয়ার -3 আবার কিন্তু 0-র খুব কাছে, ঠিক আছে। কাজে 2 এর পাওয়ারটা বেশি হইতে, যেহেতু নিয়ারেস্ট 0 চাচ্ছি, কাজে 2 এর পাওয়ারটা যত সম্ভব বেশি হইতে হবে আপনার 7 বিট দিয়ে, যেটা সম্ভব, কিন্তু তার সাইনটা হইতে হবে নেগেটিভ। তাহলে 7 বিট দিয়ে আমি ম্যাক্সিমাম যে ভ্যালুটা তৈরি করতে পারি সেটা হলো 1 1 1 1 1 1 1 1 2 4 8 16 32 64। তার মানে 7 বিট দিয়ে যে ভ্যালুটা আমি তৈরি করলাম সেটা হলো আসলে 127, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 127 তো আগেরটায় লাগছিল সবচেয়ে বড় সংখ্যার জন্য, কিন্তু এখানে জাস্ট কি করতে হবে? এক্সপোনেন্টের ভ্যালুটার আগে একটা মাইনাস বসাই দিতে হবে, তাহলে কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার -127। কাজে এই 7টা বিটের এক্সপোনেন্ট দিয়ে কিন্তু আমি 0-র চেয়ে বেশি কাছে আর যাইতে পারবো না, কারণ আমার ম্যাক্সিমাম ভ্যালু যেটা তৈরি করতে পারতাম সেটা 127, তার আগে একটা মাইনাস বসাই দিলে এটা কি হয়ে যাচ্ছে? 2 টু দি পাওয়ার -127। কাজে আমার অ্যান্সারটা হবে হলো এই 0.1000000000000000 ইন্টু 2 টু দি পাওয়ার -11111111।
এখন এইটাকে ভাঙাইলে কি হবে সেটা বের করা আপনাদের দায়িত্ব। উপরেরটা নিচেরটা ভাঙাইলে নাইলেও আমি নম্বর দিই। নিচেরটা হবে হলো 0.5 ইন্টু 2⁻127 গুণটুন করে যা আসে, সম্ভবত 2⁻128 টাইপের কিছু আসবে, কারণ হাফ মানে তো আসলে 2⁻1। তাহলে এই অঙ্কটার প্রথম দুইটা হয়ে গেল। এরপরেরটা হচ্ছে মিনিমাম পসিবল ভ্যালু অফ ডেল এক্স। ডেল এক্স মানে হচ্ছে কি যে দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে গ্যাপ সেইটা। তা আমরা দেখছিলাম কি যে সেই এর আগের স্লাইডে দেখছিলাম যে রিপ্রেজেন্টেবল ভ্যালুর দুইটার মধ্যে যে গ্যাপ সেটা আবার কি ছিল, যে কিছুক্ষণ পরপর ডবল হচ্ছিল। তাহলে গ্যাপটা একদম শুরুতে সবচেয়ে কম থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই অঙ্কটা নিয়ারেস্ট জিরো ভ্যালু তো আমরা একটু আগেই বের করছিলাম আগের স্লাইডে। এই দেখেন 0.1000000000000000। তা আমি বলতেছি যে ঠিক তার পরের ভ্যালুটা কত হবে, 1 এর পরে সবগুলো 0 হবে এবং এইখানে একটা 1 হবে, ঠিক আছে। কারণ 1 এর পরে 14টা 0, তার ঠিক এর পরের ভ্যালুটা কত হবে, 1 এর পরে 13টা 0, তারপরে যা 0টা একটা 1 হয়ে যাবে এবং এক্সপোনেন্ট তো যা ছিল তাই থাকবে। এখন কেন শুরুর দিকে গ্যাপটা কম থাকে, কারণ শুরুর দিকে তো যে এক্সপোনেন্টের মানটা সবচেয়ে ছোট, কারণ এই ম্যান্টিসার মান তো সবসময় একই রেটে বাড়তে থাকে, কিন্তু এক্সপোনেন্টের মানটা শুরুর দিকে কম থাকে, কাজে আলটিমেটলি ডেল এক্স এর মান বা দুইটা রিপ্রেজেন্টেবল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটা অনেক কম থাকে। তাহলে একদম সবচেয়ে ছোট ভ্যালু ছিল হচ্ছে এইটা, আর তার ঠিক পরের ভ্যালুটাই হচ্ছে জাস্ট এই লাস্টের এটা 1 হয়ে যাচ্ছে, কিন্তু পরে 2⁻1111111 ওইটা কিন্তু থেকে যাবে। তাহলে এখন এই ভ্যালুটা এবং নিয়ারেস্ট জিরো ভ্যালুটার মধ্যে যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমার মিনিমাম পসিবল ভ্যালু অফ ডেল এক্স। কারণ এটা থেকে আগেরটা বিয়োগ দিলে কি হবে, এইখানে পুরাটা ম্যান্টিসে সব কাটাকাটি যাবে, থাকবে হলো শুধু 1 ইন্টু 2⁻111111। আর এইটাই হচ্ছে ডেল এক্সের মিনিমাম ভ্যালু। আর আপনাকে যদি ডেল এক্সের ম্যাক্সিমাম ভ্যালু জানতে চাওয়া হয় তাহলে কি করবেন, এই প্রথম অংশটা তো একই থাকবে, পরের এই জাস্ট 1111111 এইটা মাইনাস না হয় এটা একেবারে পুরো প্লাস হয়ে যাবে, ওইটা হবে। কারণ এই প্রথম অংশটা তো এই ডেল এক্সের এই প্রথম অংশটা সবসময় সেম, কারণ সবসময় 0.0000000000001 এই পরিমাণ বাড়বে যদি ম্যান্টিসাতে 15 বিট থাকে। কাজে এক্সপোনেন্টটা যখন মিনিমাম হবে তখনই ডেল এক্সের মান মিনিমাম হবে, আর এক্সপোনেন্টের পার্টটা যখন ম্যাক্সিমাম হবে তখনই ডেল এক্সের মান ম্যাক্সিমাম হবে। কাজে মিনিমাম পসিবল ডেল এক্স হচ্ছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে মেশিন এপসাইলন। মেশিন এপসাইলন আমরা দুইভাবে বের করবো। একটা হচ্ছে যে গতানুগতিক যে ফর্মুলা দেওয়া ছিল, যে b⁻1 - t এরকম একটা ফর্মুলা দেওয়া ছিল মেশিন এপসাইলনের জন্য, যেখানে b হচ্ছে বেজ এবং t হচ্ছে নাম্বার অফ বিটস ইন ম্যান্টিসা। তাহলে এখানে যেহেতু ম্যান্টিসাতে টোটাল বিট 15টা, কাজে মেশিন এপসাইলন করতে হবে 1 - b⁻1 - t অর্থাৎ 2⁻1 - 15, তার মানে 2⁻14। এটা হচ্ছে গিয়ে মেশিন এপসাইলন। এখন এই ফর্মুলা ইউজ করলে সমস্যা হলো যে এটা আসলে আমাদের ঠিক কনসেপশনটা ক্লিয়ার করে না। কিন্তু আপনি একটু মেশিন এপসাইলনের আরেকটা কথা বলা ছিল, দেখেন যে ডেল এক্স বাই এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন। আমরা আপাতত রাউন্ডিংয়ের কথাটা ইগনোর করি কারণ ওখানে একটু ঘাপলা আছে। তো চপিংয়ের ক্ষেত্রে ছিল যে ডেল এক্স বাই এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু মেশিন এপসাইলন। তার মানে হচ্ছে কি যে আপনার ওই, তার মানে এইটার মানে হচ্ছে যে আসলে ডেল এক্স বাই এক্সের ম্যাক্সিমাম যে মানটা হওয়া সম্ভব সেটাই হচ্ছে মেশিন এপসাইলনের মান। এবং আমরা দেখতেছিলাম যে একেবারে একদম শুরুতেই সেই হায়েস্ট মানটা থাকে, কারণ এরপরে আপনার কি হয়, এক্সের মান আস্তে আস্তে বাড়তে থাকে, ডেল এক্সের মান সেম থাকে, ফলে ডেল এক্স বাই এক্স রেশিওটা কমতে কমতে থাকে, আবার বাড়ে, আবার কমে, আবার বাড়ে। এটা গত ক্লাসের সাইড দেখতে পাবেন। তাহলে একদম শুরুতে মানে হলো যে নিয়ারেস্ট জিরোর ভ্যালুর কাছে, ঠিক আছে, তখন আমাদের ডেল এক্সের মান কত ছিল একটু আগে আমরা বের করছি, 0.000000000000001, 14টা জিরোর পরে 1 ইন্টু 2⁻111111, মানে এখানে 7টা 1 আছে এবং সাইনটা হচ্ছে নেগেটিভ। তাহলে একদম শুরুতে ডেল এক্সের মান ছিল হলো এইটা, এবং একদম শুরুতে এক্সের মান কত ছিল, নিয়ারেস্ট জিরো ভ্যালু ছিল যেটা সেটা, ঠিক আছে। কাজে উপরে এইটা ডেল এক্স বাই এক্সের মান একদম শুরুতে কত, মানে নিয়ারেস্ট জিরো ভ্যালু এবং তার পরের ভ্যালুর যে ডিস্টেন্স সেটাকেই আমরা, পরের রিপ্রেজেন্টেবল ভ্যালুর যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ডেল এক্স।
তাহলে উপরে রাখতেছি ডেল এক্স, নিচে রাখতেছি এক্স। তাহলে কি হবে, এই পাওয়ার অংশটা পুরোপুরি কাটাকাটি যাবে, তার উপরে থাকবে হচ্ছে খালি পয়েন্টের পরে 14.0 তারপরে 1 আর নিচে থাকবে হচ্ছে হাফ। কাজে আলটিমেটলি যে রেজাল্টটা পাওয়া যাবে যে ডেল এক্স বাই এক্স এর মান একদম শুরুতে থাকে হচ্ছে 2⁻⁻14 এবং দ্যাট ইজ দ্য মেশিন এপসিলন। কারণ এই রেশিওটা এরপরে কমে বাড়ে যাই হোক, কিন্তু কখনোই এই ভ্যালুটাকে আর একদম শুরুর ভ্যালুটাকে আর এক্সিড করবে না। কাজেই আমরা মেশিন এপসিলন পরীক্ষা আসলে আপনারা ফর্মুলা দিয়ে বের করেন, কিন্তু আমি এখানে একটু বুঝে করার চেষ্টা করলাম যাতে আপনাদের মেশিন এপসিলনের কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়। তার মানে মেশিন এপসিলন বলতে আসলে বোঝায় যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে একটা ভ্যালু রাখতে গিয়ে শতকরা হিসাবে মোটামুটি যে তার চারতে বেশি এরর হওয়া সম্ভব না। শতকরা হিসাবে না, মানে রেশিও হিসাবে, শতকরা হিসাবে করলে 100 দিয়ে গুণ করতে হবে। রেশিও হিসেবে যার চেয়ে বেশি এরর হওয়া সম্ভব না, সেটাই আমরা আসলে মেশিন এপসিলনের মাধ্যমে জানতে পারি। কাজে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের মেশিন এপসিলন যত কম হবে, তার মানে কি তার ম্যাক্সিমাম এররের পরিমাণ তত কম হবে। কাজে মেশিন এপসিলন 0-র কাছাকাছি হওয়া মানে হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বারটার কোয়ালিটি ভালো, মানে এরর বা প্রিসিশন এরর অনেক কম হয়। কাজে আমাদের অঙ্ক সবগুলা শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা দেখব যে খুব বড় এবং খুব ছোট একটা ভ্যালু যোগ করলে কি সমস্যা হয়। যেমন এইখানে যে চিত্রটা দেওয়া হয়েছে যে এই বুদ্ধা লোকটার এই পিচ্চিটা যদি মারামারি করে সিরিয়াসলি, তাহলে তো আসলে পিচ্চিটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানেও ফ্লোটিং পয়েন্ট নাম্বারের ক্ষেত্রে ওই একই রকম হয় যে খুব বড় ভ্যালু আর একটা খুব ছোট ভ্যালু যখন যোগ হয় তখন দেখা যায় যে ছোট ভ্যালুটা গায়েব হয়ে যায়। তো আমরা সেটা কিভাবে হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। যে সাপোজ আমরা 4000 এবং 0.0010 এই দুইটা ভ্যালুকে আমরা যোগ করতে চাই। যোগ কিভাবে করতে হয় এটা আমরা গত ক্লাসে দেখছি। এখন ধরে নেই যে ম্যান্টিসাতে 4 ডিজিট রাখা যায়, তাহলে এখন 4000টাকে এবং সব ধরে নেই যে সবকিছু কম্পিউটারে ডেসিমেলি স্টোর হচ্ছে, যদিও বাস্তবে আসলে সবকিছু বাইনারিতে হয়। তাহলে এখন এই 4000 মানে কি হবে, 0.4000 ইন্টু 10⁻⁴, আর 0.0010 এটা মানে হবে হলো 0.1000 ইন্টু 10⁻⁻2। এখন এই দুইটাকে এখন যেহেতু আমরা ডবল রেজিস্টার ইউজ করি, কাজে এখানে নর্মালি যেহেতু সংখ্যাটার 4 ডিজিট আছে ম্যান্টিসাতে, কাজে ডবল রেজিস্টারে আমরা 8 ডিজিট পর্যন্ত রাখতে পারবো। এখন এখানে যেহেতু 10⁻⁴ আছে আর পরেটা হচ্ছে 10⁻⁻2, কাজে আমরা যেটা বলছিলাম যে দুইটাই 10⁻⁴ হয়ে যাবে, কারণ উপরে 10⁻⁴কে 10⁻⁻2 করতে গেলে এই ম্যান্টিসাটা 1-এর চেয়ে বড় হয়ে যাবে, যেটা অসম্ভব, মানে কোনোভাবেই সম্ভব না। ম্যান্টিসার মান টেম্পোরারি 0.1-এর চেয়ে ছোট হইতেই পারে, কিন্তু ম্যান্টিসার মান 1-এর চেয়ে বড় কোনোভাবেই হবে না। কাজে প্রথম সংখ্যাটা যা ছিল তাই থাকলো 0.40000000 ইন্টু 10⁻⁴, আর পরের ভ্যালুটাকে এটাকেও আগেরটার সমান করতে হবে যোগ করতে হলে। কাজে এই এক্সপোনেন্ট পার্টে চলে আসলো 10⁻⁴, আর ম্যান্টিসা পার্টে চলে আসলো, যেহেতু এটা -2 থেকে 4 হইলো, 10⁻⁶ দিয়ে গুণ হয়েছে, কাজে এখানে 10⁻⁶ দিয়ে ভাগ হয়ে গেল ম্যান্টিসাটা। এখন এই দুইটার যেহেতু এক্সপোনেন্ট পার্ট সেম হয়ে গেছে, যে -2 থেকে +4 হয়েছে, কাজে এখানে 10⁻⁶ দিয়ে গুণ হয়েছে, কাজে প্রথম অংশে ম্যান্টিসা অংশে এটাও 10⁻⁶ দিয়ে ভাগ হয়েছে, কাজে এখানে 6টা জিরোর জন্ম হয়েছে। তাহলে এখন যেহেতু এক্সপোনেন্ট পার্টটা সমান হয়ে গেছে, এখন এগুলো আমরা যোগ করে ফেললাম, তাহলে হইল এক্সপোনেন্ট ম্যান্টিসা হইল 0.400001 ইন্টু 10⁻⁴। কিন্তু সমস্যা হলো এটা তো ডবল রেজিস্টার, এটাকে যখন আমরা নর্মাল রেজিস্টারে নিয়ে যাব তখন এর এই 1টা থাকবে না, কাজে আবার 0.4000 ইন্টু 10⁻⁴ এইটা হয়ে যাবে, অর্থাৎ অরিজিনাল যে সংখ্যাটা ছিল সেটার মতো, মানে অরিজিনাল বড় সংখ্যাটা। কাজে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা যোগ করলাম, কিন্তু রেজাল্টটা বড় সংখ্যাটাই রয়ে গেল, তার মানে আসলে কোনো যোগই হইল না। কাজে এটাই হচ্ছে খুব বড় এবং খুব ছোট একটা সংখ্যা যোগ করার সমস্যা, যে ছোট সংখ্যাটা গায়েব হয়ে যাবে, বা যদি গায়েব অনেক সময় নাও হয় দেখা যায় যে অনেক ডিজিট লস হয়, ঠিক আছে। কাজে এইটা আমাদের পারতপক্ষে অ্যাভয়েড করতে হবে, যাতে খুব বড় এবং খুব ছোট একটা সংখ্যা যোগ না হয়। আচ্ছা, এখন হলো ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন। এটা আসলে অ্যাডিশনের চেয়ে ক্যালকুলেশন ওয়াইজ হয়তো ডিফিকাল্ট হইতে পারে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং আমাদের বোঝার জন্য এটা অনেক বেশি সিম্পল, করার জন্য সিম্পল মনে হয়। যে আমরা দুইটা সংখ্যা গুণ করতে চাই, 1 ইন্টু 10⁻⁴ আর 0.5 ইন্টু 10³
সমস্যা হলো প্রথম যেটা আছে এটা তো আসলে 1 × 10⁻1 হওয়া সম্ভব না, কারণ ম্যান্টিসার মান কখনো 1 হয় না, 1-এর চেয়ে ছোটো হয়। তাহলে 1 × 10⁻1 মানটা কম্পিউটারে স্টোর হওয়ার সময় হয়ে যাবে হচ্ছে, যদি সব কিছু ডেসিমেলে স্টোর হয়, 0.1 × 10², অর্থাৎ এটাও 10, এটাও কিন্তু আসলে 10, এটা হচ্ছে 1 × 10 10, এটা হচ্ছে হাফ 0.1 × 100, তার মানে 10, ঠিক আছে। তাহলে এখন এই প্রথম সংখ্যাটা এরকম হলো 0.1 × 10², আর পরের সংখ্যাটা তো যা ছিল তাই থাকবে 0.5 × 10³ এখন এখানে যেহেতু গুণ হচ্ছে, কাজে এই ম্যান্টিসা দুইটা এক্সপোনেন্ট পার্ট দুইটার সমান হওয়ার দরকার নাই, আমি জাস্ট ম্যান্টিসাটা গুণ করে ফেললাম, 0.1 আর 0.5 গুণ করে হয়ে যাচ্ছে 0.05, আর এক্সপোনেন্ট পার্টটা যেহেতু গুণ হচ্ছে কাজে তাদের পাওয়ারগুলো যোগ হবে, কাজে এখান থেকে চলে আসতেছে 10⁵, ঠিক আছে। তার মানে আপনার অ্যান্সারটা হচ্ছে 0.05 × 10⁵। এখান থেকে যেহেতু আবার ম্যান্টিসার মান 0.1-এর চেয়ে ছোট হবে না, কাজে 0.05টা 0.5 হয়ে গেলে এটা 10 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, কাজে পরের অংশটা আবার 10 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কাজে 0.05 × 10⁵, এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে হলো 0.5 × 10⁴। কাজে এখানে আপনার ওই যে এক্সপোনেন্ট পার্টটা সমান করার কোনো দরকার নাই, কারণ 10² আর 10³ যোগ করাটা অনেক কষ্ট হলেও গুণ করা তো সোজা, কারণ তখন খালি পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, এবং যে পাওয়ারগুলো আবার ইন্টিজার হয়, কারণ ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে এক্সপোনেন্টের পাওয়ারটা সবসময় ইন্টিজার হবে, কাজে কোনো ঝামেলাই আর থাকে না। কাজে দুইটা গুণ হয়ে 0.05 × 10⁵ হবে, দেন আমরা এই 0.05টাকে 0.5 বানায় দিব, তখন 10⁵টা অটোমেটিক্যালি 10⁴ হয়ে যাবে। আচ্ছা, কাজে এটা হলো ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন এই স্নোবল এফেক্ট, এটা হলো ওই যে খুব বড় এবং খুব ছোট একটা সংখ্যা যোগ করলে যে সমস্যা হয়, সেখান থেকে হলো এই স্নোবল এফেক্টটা আসছে। এখানে কি বলতেছে, দ্য কমন অ্যানালজি ইজ উইথ দ্য রোলিং অফ এ স্মল বল অফ স্নো ডাউন এ স্নো কভার্ড হিল সাইড। As it rolls, the ball will pick up more snow, gaining more mass and surface area, and picking up even more snow and the momentum as it rolls along. এটা আসলে একটা বিদেশি সিনারি, আপনারা টম অ্যান্ড জেরি কার্টুন টাইপের দেখা যায়, যে একটা বরফের চাকা গড়াচ্ছে, প্রথমে খুব ছোট ছিল ওইটা দেখি টম দৌড়াচ্ছে, বরফের চাকাটা আস্তে আস্তে গড়ায় নামতেছে, পাহাড় দুইটা আস্তে আস্তে আরো বরফ কালেক্ট করতেছে এবং অনেক বড় হয়ে গেছে, দেন তখন এটা টমের উপর দিয়ে চলে গেল এবং টম আটা রুটির মতো চ্যাপ্টা হয়ে গেল। আর এই উদাহরণটা কিন্তু আসলে একটা বিদেশি উদাহরণ, এটা আমাদের কনটেক্সটে এই উদাহরণটা চলবে না, ঠিক আছে। কারণ হলো যে বাংলাদেশে একটা পাহাড় থেকে একটা পাথর পড়া শুরু হলে কি হবে, এটা যে বড় থাকে সেটা আস্তে আস্তে পড়ার সময় গড়াইতে ছোট হয়ে যাবে। এটা কিন্তু স্নো বলের মতো না, স্নো বল যত গড়ায় তত আস্তে আস্তে স্নো কালেক্ট করে ওটা বড় হইতে থাকে। সো দিস ইজ ডিফারেন্ট। কাজে এই যে স্নো বল আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে আমরা বলতেছি হলো স্নো বল এফেক্ট। এখন এখানে একটা টমের ছবি অ্যাড করে দিছি, এখন এইটার সাথে ওই যে একটাকে বললাম যে বড় এবং ছোট সংখ্যা যোগ করলে ছোট সংখ্যা গায়েব হয়ে যায়, তার সাথে এর সম্পর্ক কি। এখানে বলা হচ্ছে we know that precision error becomes high when we add a very large floating point value with a very small one. আমরা খুব বড় এবং একটা খুব ছোট সংখ্যা যোগ করলে এই যে প্রিসিশন এরর হয়। সো ইফ উই আর অ্যাডিং মেনি নাম্বারস, তাহলে আমরা যদি অনেকগুলো সংখ্যা যোগ করতে থাকি, তখন আগে আসলে কি করা দরকার, ছোট ভ্যালুগুলোকে আগে যোগ করা দরকার, যোগ করে একটু বড় বানায় নেওয়া দরকার, তারপরে সেটাকে বড় ভ্যালুগুলোর সাথে যোগ করা উচিত, তাহলে আপনার প্রিসিশন এররটা অনেক কম হবে। যেরকম আপনারা যদি আমার সাথে দেখা করতে ভয় পান, তাহলে কি করেন, আগে 2-3 জন একসাথে দেন আমার রুমে আসেন, নাহলে তোমার আমি যদি ছাড়ি দিয়ে গায়েব করে দিই, বা আরও পাওয়ারফুল কারো কাছে গেলে আপনার কী করবেন, তখন হয়তো 100 জন নিয়ে যাবেন, পিসি স্যার একটা যাইতে হলে 100 জন নিয়ে যাবেন, ভয়টা আরও বেশি লাগে ওইখানে। কাজে এইভাবে আসলে আমাদের স্নোবল এফেক্টটার অ্যানালজিটা এইটাই, যে স্নোবল যেরকম ছোট ছোট স্নো গ্যাদার করে আস্তে আস্তে বড় হইতে থাকে, এরকম আমরা অনেকগুলো ছোট বড় ভ্যালু যোগ করতে হলে আগে ছোট ভ্যালুগুলোকে গ্যাদার করে একটু যোগ করে বড় বানায় নিতে হবে, দেন বড় ভ্যালুগুলোর সাথে যোগ করতে হবে, যাতে প্রিসিশন এররটা কম হয়। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা সিরিজ দেখেন, এটা হচ্ছে কি 1/1⁴ + 1/2⁴ + 1/3⁴
প্লাস 1/4 এরকম করে শেষ হচ্ছে হলো 1/1,00,000 তো এটা আমরা একটা ফর লুপ চালায় যোগ করতে পারি। এখন এখানে বলা হয়েছে যে আপনাকে যদি যোগ করতে বলা হয় তাহলে আপনি কি বাম থেকে ডানে যোগ করবেন নাকি ডান থেকে বামে, ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে যে ডান থেকে বামে। কারণটা কি? কারণ আমি যদি এই সিরিজটা লক্ষ্য করেন, প্রথম ভ্যালুটা হচ্ছে 1, তারপর এটা 1/16, তারপর এটা 1/81, এরকম করে ভ্যালুগুলো কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে, আস্তে আস্তে খুব দ্রুত ছোট হয়ে যাচ্ছে। কাজেই এখন আপনি যদি বাম দিকেরগুলো আগে যোগ করেন তাহলে বড় বড় ভ্যালু যোগগুলো যোগ হয়ে আরও বড় হবে, তখন যখন ডানের ছোট ভ্যালুগুলোর সাথে যোগ হবে তখন আসলে এররটা অনেক বেশি হবে। কারণ এই বড় ভ্যালুগুলো এমনি অনেক বড়, সেগুলো নিজেরা যোগ হয়ে আরও বড় হয়ে গেছে, তারপরে যখন ডান দিকের ছোট ভ্যালুগুলোর সাথে যোগ হবে তখন অলগ ভ্যালু লস হওয়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক আছে? কাজে এই জন্য আমাদের বাম থেকে ডানে যোগ করাটা ঠিক হবে না। ডান থেকে বামে যোগ করলে সুবিধা কি, যেটার বাম দিকের টার্মগুলো অনেক বড়, ডান দিকের টার্মগুলো কিন্তু অনেক ছোট। কাজে আমরা যদি ডান থেকে বামে যোগ করে আসি তাহলে ডান দিকের ছোট ছোট টার্মগুলো যোগ হয়ে হয়ে বড় হবে, তখন যখন সেটা অপেক্ষাকৃত বড় ভ্যালুর সাথে যোগ হবে তখন আর সেই পরিমাণ লস হবে না, ঠিক আছে? আর এই জন্য আমরা কি করবো, ডান থেকে বামে করলে ডানের ভ্যালুগুলো যেহেতু অনেক ছোট সেগুলো যোগ করে করে আস্তে আস্তে বড় করতে থাকবো। সেটা যখন কম্পারেটিভলি আরও বাম দিকের বড় ভ্যালুগুলোর সাথে যোগ হবে তখন আর প্রিসিশন এররের কারণে সিগনিফিকেন্ট ডিজিট অত একটা লস হবে না, ঠিক আছে? আচ্ছা, আজকের লাস্ট যে টপিক, কাজে পরীক্ষার এরকম একটা প্রশ্ন দিয়ে আসতে পারে যে এটা বাম থেকে ডানে যোগ করবো না ডান থেকে বামে, তখন আপনি বলবেন যে ডান থেকে বামে, বলে তার লজিকটাও বলে দিবেন। আচ্ছা, আজকের শেষ সমস্যাটা হচ্ছে যে একটা লার্জ নাম্বার অফ ইন্টারডিপেন্ডেন্ট কম্পিউটেশন, ঠিক আছে? এখানে আমরা কি করতেছি, এখানে দেখেন একটা ভ্যালু আছে 1 আর একটা ভ্যালু আছে 10⁻⁻7। তা আমরা ফ্লোট এবং ডবল ইউজ করে একই কাজ করতেছি আর কি। এবং এই উদাহরণটার উদ্দেশ্য হলো এই যে আসলে যে ফ্লোটের চেয়ে ডবল অনেক ভালো সেটা আপনাদের বোঝান, ঠিক আছে? এবং প্রিসিশন এরর যে আসলেই হয়। তো এইখানে দেখেন যে এফ সাম1 হচ্ছে একটা সামেশন রাখা হবে এখানে, এটা এফ এর মান হচ্ছে ফ্লোট, এফ সাম2 তে আরেকটা সামেশন রাখা হবে, এফ অ্যাড1 মানে হচ্ছে এই এফ অ্যাড1 ভ্যালুটা এই এফ সাম1 এ যোগ হবে এবং এই এফ অ্যাড2 ভ্যালুটা এফ সাম2 তে যোগ হবে। একইভাবে ডি সাম1 আর ডি সাম2 দুইটা সামেশনের ভ্যালু রাখার জন্য দুইটা জায়গা আছে, যেটা দুইটার মান ইনিশিয়ালি 0, ডি অ্যাড1 মানে হচ্ছে 1 এবং ডি অ্যাড2 মানে হচ্ছে 10⁻⁷। ডি সাম1 এর সাথে ডি অ্যাড1 যোগ হবে, ডি সাম2 এর সাথে ডি অ্যাড2 যোগ হবে। কতবার যোগ হবে আমি বলতেছি 1 মিলিয়ন বার। তাহলে আপনি চিন্তা করেন থিওরিটিক্যালি 1 মিলিয়ন মানে হচ্ছে কত, 10⁻⁷। তাহলে 10⁻⁷ বার আমি যদি 1 যোগ করি তাহলে আইডিয়ালি রেজাল্টটা কত হওয়ার কথা, কত 1। আর 10⁻⁷ কে আমি যদি 10⁻⁷ বার যোগ করি তাহলে আইডিয়ালি রেজাল্ট হওয়ার কথা হলো 10⁻0 অর্থাৎ 1, ঠিক আছে? কাজেই থিওরিটিক্যালি এই যে সাম1 এর ভ্যালু হওয়ার কথা হলো 1 মিলিয়ন, যেহেতু এটা বারবার 1 যোগ করতেছে এবং 1 মিলিয়ন বার ঘুরতেছে। আর এফ সাম2 বা ডি সাম2 এর থিওরিটিক্যাল ভ্যালু হওয়ার কথা হচ্ছে 1, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা ভ্যালুগুলো প্রিন্ট করছি, দেখেন এফ সাম1 ডি সাম1, এফ সাম2 ডি সাম2, এই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করলাম। এখন দেখি সমস্যাটা কোথায়। আইডিয়ালি আমার প্রথমটার ভ্যালু হওয়ার কথা ছিল হলো যেহেতু 1 কে আমরা 1 মিলিয়ন বার 10 মিলিয়ন বার যোগ করতেছি, কাজে এটা আসলে আপনার ওই রকম একটা প্রথম ভ্যালুটা হওয়ার কথা 1 মিলিয়ন এবং পরের ভ্যালুটা হওয়ার কথা 1। কারণ এই যে 1 কে আমরা 1 মিলিয়ন দিয়ে গুণ, 1 কে 10⁻⁷ দিয়ে গুণ করলে কত হবে 10⁻⁷, আর 10⁻⁷ কে 10⁻⁷ দিয়ে গুণ করলে হবে হচ্ছে 1। এখন দেখি যে আইডিয়াল রেজাল্ট থেকে আসলে বাস্তবের অবস্থা কি। বাস্তবে দেখেন যে প্রথম যে ভ্যালুটা 1 কে 1 মিলিয়ন বার যোগ করতেছি সেটা কিন্তু 1 মিলিয়ন আসার কথা এবং 1 মিলিয়নই আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু পরের ভ্যালুটা আইডিয়ালি, এবং মানে এটা হলো ফ্লোটিং পয়েন্ট, এফ সাম1 হচ্ছে ফ্লোটিং পয়েন্ট আর জি সাম1 হচ্ছে ডবল। মানে আমরা দেখাতে চাবো এখানে যে ফ্লোটিং পয়েন্টের চেয়ে ডবলে এররটা অনেক কম হয়। কারণ যখন আমরা 1 মিলিয়ন বার 1 যোগ করলাম তখন আইডিয়ালি রেজাল্টটা 1 হওয়ার কথা এবং সেটা ফ্লোটিং পয়েন্টও আসতেছে
এবং ডবলেও ঠিকঠাক মতোই আসতেছে। কারণটা কি একটু পরে বলতেছি। আচ্ছা, কারণটা হলো যে 1 মানে আসলে কত, 2 টু দি পাওয়ার 0। কাজে যেহেতু কম্পিউটারে সব কিছু বাইনারিতে স্টোর হয় এবং ডেসিমেলে না, কাজে 1 ভ্যালুটা খুব পারফেক্টলি স্টোর হচ্ছে, এবং কাজে এটা যখন আমরা বারবার যোগ করতেছি তখন যোগ ফলের রেজাল্টে কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কাজে যেহেতু এটাকে 1কে পারফেক্টলি আমরা স্টোর করতে পারতেছি ইন বাইনারি, কারণ 1 মানে 2 টু দি পাওয়ার 0, কাজে এটাকে আমরা 1 বিলিয়ন বার যোগ করলেও ওই প্রিসিশন এররটা হচ্ছে না, এবং এটা আমরা একটা পারফেক্ট রেজাল্ট পাচ্ছি ইন ফ্লোট অ্যান্ড ইন ডবল। কিন্তু সাম 2 এর ক্ষেত্রে সেখানে আমরা দেখতেছি যে আমরা রেজাল্ট আইডিয়ালি হওয়ার কথা 1 এবং ডবল ইউজ করে প্রায় 1ই আসছে, কিন্তু আমরা যখন ফ্লোট ইউজ করলাম তখন দেখা যাচ্ছে প্রায় 6.6%-এর মতো এরর হচ্ছে। 1 আসার কথা সেখানে 1.61, এখানে 1.06 আসতেছে। এর কারণ কি? কারণ হচ্ছে যে 10 টু দি পাওয়ার -7 যখন আমরা বারবার যোগ করতেছি, 10 টু দি পাওয়ার -7 এর মধ্যে কিন্তু 2ও আছে, 5ও আছে, শুধু 2 নাই। কাজে এইটাকে যখন আমরা বাইনারিতে স্টোর করে যাব তখন আসলে ঠিক মতো স্টোর করা সম্ভব হয় না। ঠিক আছে? ফলে একটা এরর ইনিশিয়ালি থেকে যায়। তারপরে আপনি যখন এটাকে বারবার আবার যোগ করতে থাকবেন তখন আসলে কিন্তু এররটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর আসার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? এই কারণে আলটিমেটলি এররটা অনেক বড় হয়ে গেছে। কাজে আমাদের আসলে এখানে কেন একই ক্যালকুলেশন বারবার করছি, যাতে করে এররটা অনেক বড় হয় এবং আপনার চোখে ধরা পড়ে। ঠিক আছে? তো কেন লার্জ নাম্বার অফ ইন্টারডিপেন্ডেন্ট ক্যালকুলেশন করলাম? কারণ একটা ক্যালকুলেশন বা দুইটা ক্যালকুলেশন আসলে করলে সেটা আসলে কি ভুল হচ্ছে সেটা বোঝা যায় না। এই জন্য আমরা একই ক্যালকুলেশন বারবার রিপিট করলাম, তখন দেখতে চাচ্ছি যে এখন এররটা কেমন হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে আসলে ফ্লোটের চেয়ে ডবল অনেক ভালো, এবং কাজে ডবলই আমাদের ব্যবহার করা উচিত। আর যেটা বললাম যে 10 টু দি পাওয়ার -7 এর মধ্যে যেহেতু 2ও আছে, 5ও আছে, কাজে এইটা কি আসলে আমরা পারফেক্টলি স্টোর করতে পারতেছি না। কিন্তু যে কোনো বাইনারি নাম্বার কি আমরা পারফেক্টলি ডেসিমেলে স্টোর করতে পারবো, কিন্তু যে কোনো ডেসিমেল ফ্র্যাকশনকে বাইনারিতে আসলে নাও পারতে পারি, কারণ বাইনারি 2 সেটা পুরাটাই ডেসিমেলের মধ্যে আছে, কিন্তু ডেসিমেলের 2 আর 5, 2টা বাইনারিতে আছে কিন্তু 5টা তো বাইনারিতে নাই। ঠিক আছে? আচ্ছা, আপনাদের একটা কাজ করতে দিই, সেটা হলো এনি নাম্বার দ্যাট ক্যান পারফেক্টলি বি এক্সপ্রেসড ইন বাইনারি ক্যান অলসো বি পারফেক্টলি এক্সপ্রেসড ইন ডেসিমেল। অর্থাৎ কোনো একটা নাম্বারকে তুমি কোনো প্রিসিশন এরর ছাড়া বাইনারিতেও লিখতে পারি, তাহলে ডেসিমেলেও লিখতে পারবো। এটা আপনারা চাইলে এমনি প্রমাণ করার চেষ্টা করে দেখতে পারেন, বেশ ইন্টারেস্টিং হবে আর কি। ঠিক আছে? কাজে আপাতত এইটুকুই যে আমাদের দেখতেছি যে আমরা বারবার 1 যোগ করলে প্রিসিশন এরর হয় না, কারণ 1 নিজে একটা বাইনারিতে খুব পারফেক্টলি স্টোর করা যায় as to the power 0। এই কারণে বারবার 1 যোগ করে আমাদের কোনো প্রিসিশন এরর হচ্ছে না, আমরা দুইবারই একই রকম 10 মিলিয়ন একটা খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি। কিন্তু ফ্লোটের কিন্তু পরেরটা 10 টু দি পাওয়ার -7 এর ক্ষেত্রে আমরা কিন্তু আর ওরকম সুন্দর রেজাল্ট পাচ্ছি না। ডবল দিয়ে প্রায় পারফেক্ট রেজাল্ট পাচ্ছি, কিন্তু ফ্লোট দিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে লার্জ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটেশনের আলোচ্য বিষয়। আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হইলো যে আপনি বাইনারিতে আপনি প্রমাণ করবেন যে একটা জিনিসকে বাইনারিতে পারফেক্টলি রিপ্রেজেন্ট করা গেলে ডেসিমেলও যাবে। কারণটা আমি বলে দিছি, কিন্তু ওইভাবে তো বললে ভাষা করে বললে হবে না যে বাইনারি 2 এটা ডেসিমেলে পুরাটাই আছে, সাথে একটা 5 আছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ডেসিমেলের কিন্তু বাইনারি কিন্তু উল্টাটা কিন্তু না, যে ডেসিমেলে 2 আর 5 আছে, 5 তো আর বাইনারিতে নাই। কাজে ডেসিমেলে লেখা গেলে যে বাইনারিতে লেখা যাবে তা না, কিন্তু বাইনারিতে লেখা গেলে অবশ্যই সেটাকে ডেসিমেলে পারফেক্টলি উইদাউট এনি এরর রাখা যাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।